জন্য, ভাইবা সেশন হিস্টোলজি ক্লাসের জন্য। যারা যারা জয়েন করছো তারা একটু কমেন্টস করে বলো যে ভোকালটা ক্লিয়ার আছে কিনা, তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা। যারা যারা জয়েন করছো তারা একটু কষ্ট করে কমেন্টস করে বলো যে তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, ভোকালটা ক্লিয়ার আছে কিনা। কারণ লাইভে একটু প্রবলেম হচ্ছে আর নেটওয়ার্কেও একটু প্রবলেম আছে, দ্যাটস ওয়াই একটু কমেন্টস করে বলো। আজকে হচ্ছে আমরা আমাদের যে ভাইবা সেশনের প্রায় আমরা লাস্টের দিকে চলে আসছি, হিস্টোলজি অলমোস্ট শেষ হয়ে আসছে। আজকে যদি ইউরোজেনিটালটা পুরোটা শেষ করে দিতে পারি তাহলে তোমাদের আজকের মধ্যে ভাইবা সেশনটা কমপ্লিট হয়ে যাবে। সো যারা যারা জয়েন করছো জয়েন করো। আর ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ যারা কমেন্টস করছো। আর যারা দেখতে পাচ্ছ না তারা পরবর্তীতে রেকর্ডেড লাইভটা দেখে নিও। আচ্ছা, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম দিয়ে আমরা শুরু করব। ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে আমাদের স্লাইডই আছে তিনটা। একটা হচ্ছে তোমার কিডনির, তারপর হচ্ছে ইউরেটার, হ্যাঁ, কিডনি, ইউরেটার আর ইউরিনারি ব্লাডার, এই তিনটার স্লাইড আছে। সো যেগুলোর স্লাইড আছে সেই স্লাইডগুলো থেকে তোমাদের কিন্তু কোনো জিনিসগুলোই আর শর্ট করা যাবে না। যেমন তুমি যদি কিডনির ক্ষেত্রে বলো তাহলে কিডনির ক্ষেত্রে কিন্তু আমরা গ্রস অ্যানাটমিতেও কিন্তু আমরা ডিটেলস করে আসি ইউরিনারি সিস্টেমের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যেমন তোমরা ওখানে প্রথমে যখন শুরু করো ইন্টারনাল ফিচার্সে কিডনি, যেমন ক্যাপসুল যদি বলো, এইভাবে যদি বলো যে বাইরের দিকে থাকে হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুলের মধ্যে কি থাকতেছে, এখানে হচ্ছে সব টিউবিউলার গ্ল্যান্ডগুলো থাকতেছে। আর ভিতরে যদি চলে আসো ইনার সাবস্টেন্সে হচ্ছে রেনাল প্যারেনকাইমা। রেনাল প্যারেনকাইমার মধ্যে রয়েছে রেনাল সাবস্টেন্স আর রেনাল সাইনাস। রেনাল সাবস্টেন্স আর সাইনাস, রেনাল সাবস্টেন্সের মধ্যে আমরা ধরি হচ্ছে কর্টেক্স আর মেডুলা। আউটার কর্টেক্স যেটা থাকে এটা অনেক ডার্কার একটা কালার থাকবে, আর হচ্ছে তোমার মেডুলা যেটা সেটা একটু লাইট, একটু পেল থাকে। আর এখানে আমরা বেসিক্যালি চিনি হচ্ছে পিরামিড দিয়ে, 8 থেকে 12টা পিরামিড থাকে। ওকে, তাহলে এগুলো কিন্তু আমাদের কিডনির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে যে যেহেতু এটা আমাদের সবখানেই লাগছে, সো আমরা কিন্তু একেবারে সবগুলো করে ফেলবো। আর তুমি যদি বলো যে হিস্টোলজির ক্ষেত্রে হচ্ছে তোমার আইডেন্টিফাইং পয়েন্টসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আইডেন্টিফাইং পয়েন্টস প্লাস হচ্ছে তোমার এটার পিকচারটা খুবই ইম্পর্টেন্ট। পিকচারটা জ্যানকুরা থেকে দিবা, জ্যানকুরা থেকে দিতে পারো, ডিফোরিস থেকেও দিতে পারো। ডিফোরিসটা ফলো করবা সবসময়। হচ্ছে যে আমরা যে তোমাদেরকে হিস্টোলজির জন্য যেসব ইমেজ বলি, লাকি স্লাইডের জন্য তোমরা যেসব ইমেজগুলো আঁকবা প্লাস হচ্ছে তোমার হিস্টোলজির জন্য, সেগুলো সবগুলো তোমরা ডিফোরিসটা ফলো করবা। হ্যাঁ, ডিফোরিসের ছবিগুলো সুন্দর, প্লাস হচ্ছে এই ছবিগুলো তোমরা ক্লিয়ার করবো, ওখান থেকে দিবা। আচ্ছা, তারপরে তোমার হোয়াট ইজ রেনাল সাইনাস। হ্যাঁ, আমি শুধু প্রশ্নগুলো বলে যাচ্ছি, হোয়াট ইজ রেনাল সাইনাস। আর তারপরে যদি তুমি তারপরে হচ্ছে যে আমাদের যে ফাংশনাল ইউনিটটা যেটা নেফ্রন, নেফ্রনটা আমাদেরকে ইন ডিটেলস একটু করতে হবে। যেমন হচ্ছে তোমার এখানে রেনাল কর্পাসাস আছে, রেনাল টিউবিউল আছে। রেনাল কর্পাসেলের মধ্যে হচ্ছে তোমার গ্লোমেরুলাস আর হচ্ছে বাউমেস ক্যাপসুল। আর রেনাল টিউবিউলের মধ্যে যেসব টিউবিউলগুলো আছে সেই টিউবিউলগুলোর তোমার রেনাল নেফ্রনের ক্ষেত্রে কিন্তু আমরা রেনাল টিউবিউলের ক্ষেত্রে এগুলো লাইনিং এপিথেলিয়াম চাই, একদম ফুল পুরোটা। নেফ্রনের ক্ষেত্রে তোমার পুরোটারই লাইনিং এপিথেলিয়াম আমরা চাই। তো ঠিক সেরকম করে দিবা যে তোমরা এভাবে দিতে পারো যে রেনাল কর্পাসেলের মধ্যে লাইনিং এপিথেলিয়াম। গ্লোমেরুলাসটা কীরকম, গ্লোমেরুলাসের ক্ষেত্রে তোমার যেটা আউটার যে ক্যাপ পার্টটা থাকে সেটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আর ভিতরের দিকে যেটা সেটা হচ্ছে পোডোসাইট থাকে। আর টিউবিউল যেগুলো থাকে রেনাল টিউবিউলের ক্ষেত্রে সবগুলোই কিন্তু তোমার সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম। সিম্পল কিউবয়েডাল ইপিথেলিয়াম শুধুমাত্র কালেক্টিং টিউবিউলের কাছে এসে তখন তোমার কিউবয়েডাল টু লো কলামনার। ওকে, আচ্ছা। আর এখানে হচ্ছে নেফ্রনটার ইন ডিটেলস পড়তে হবে, নেফ্রনটা ইন ডিটেলস পড়বা। আর যেটা পিকচারটা যেটা আছে পুরো পিকচারটা আমাদেরকে পড়তে হবে। আর এইভাবে আমরা করবো যে কর্টেক্সের কাছে কোন টিউবিউলগুলো থাকে, মেডুলাতে কোন টিউবিউলগুলো থাকে, এভাবেও কিন্তু আমাদের প্রশ্নগুলোটা আসতে পারে। সো আমাদেরকে নেফ্রন পোষণটা মানে কিডনির কোনো কিছু আমাদেরকে বাদ দেওয়া যাবে না, এটা আমাদেরকে একটু ইন ডিটেলস পড়তে হবে। তারপরে হচ্ছে তোমার রেনাল কর্পাসেলের ক্ষেত্রে যদি আসো, এখানে অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে তোমার যে গ্লোমেরুলার যে মেমব্রেনটা, হ্যাঁ, গ্লোমেরুলার মেমব্রেনের মধ্যে কি কি লেয়ার থাকে। এটা তো তোমরা বুঝতেই পারছো যে একটা তোমার বেসমেন্ট মেমব্রেন থাকবে, বেসমেন্ট মেমব্রেনের উপরেগুলো তোমার যে এপিথেলিয়াম, যেটা এপিথেলিয়ামটা বেসমেন্ট মেমব্রেনের উপরে থাকবে তোমার গ্লোমেরুলার ক্যাপিলারি এপিথেলিয়াম। আর ঠিক তারপরেই থাকবে হচ্ছে ভিসেরাল লেয়ার। এটা হচ্ছে আমাদের মোটামুটি গ্লোমেরুলার মেমব্রেনের স্ট্রাকচার।
ওকে, রেনাল কর্পাসেলটা আমাদেরকে সুন্দর করে পড়তে হবে। মোট কথা কিডনি কোনো কিছু বাদ দেওয়া যাবে না, একদম রেনাল কর্পাসেল থেকে শুরু করে রেনাল টিউবিউল, নেফ্রন কাকে বলে, নেফ্রনের মধ্যে কি কি আছে, নেফ্রনের মধ্যে হচ্ছে রেনাল কর্পাসেল আছে আর রেনাল টিউবিউলগুলো আছে, সবগুলো আমাদেরকে ইন ডিটেলস একটু পড়তে হবে। আর রেনাল টিউবিউলের লাইনিং এপিথেলিয়ামগুলো, আচ্ছা, আর রেনাল টিউবিউলের লাইনিং এপিথেলিয়ামটা সুন্দর করে পড়ে ফেলতে হবে। আর যদি কেউ ভিসেরাল যে লেয়ার, বাউমেন্স ক্যাপসুলের যে ভিসেরাল যে লেয়ারটা থাকে, পোডোসাইট থাকে, ওরা কীভাবে অ্যারেঞ্জমেন্ট, পোডোসাইটের স্ট্রাকচারটা কীরকম, কিছু প্রসেস থাকে, প্রাইমারি প্রসেস থাকে, কিছু ওদের মধ্যে তোমার কিছু ফিল্ট্রেশন পোর্ট থাকে, হ্যাঁ, কিছু ফিল্ট্রেশন পোর্ট থাকে আর প্রাইমারি প্রসেস থাকে। তোমাদের যদি কারো সময় থাকে বা মনে হয় যে তোমরা একটু ইন ডিটেলস পড়বা, তাহলে তোমরা এই ভিসেরাল লেয়ারটাও একটু আলাদা করে পড়ে ফেলতে পারো। তারপর হচ্ছে তোমার জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস। হ্যাঁ, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস যেটা, জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা কী জিনিস, সেটা আমরা কোথায় পাই, আর জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের মধ্যে তোমার কি কি সেল আছে, কি কি কম্পোনেন্ট আছে, যেমন তোমার মেকুলার ডেন্সার থাকতে পারে, জাক্সটাগ্লোমেরুলার সেল থাকতে পারে, ল্যাসিস সেল থাকবে, তিনটা দিয়ে বেসিক্যালি আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা আমাদের এই তিনটা সেল দিয়ে তৈরি। তো সেলগুলো কোথায় কোনটা থাকে, যেমন মনে করো যে তোমার মেকুলার ডেন্সারটা, হ্যাঁ, মেকুলার ডেন্সারটা কোথায় থাকে, এটা হচ্ছে তোমার যে টিউবিউল, ডিস্টাল টিউবিউলের যে মানে ইপিথেলিয়ামটা যেটা, সেখানে হচ্ছে তোমার এই মেকুলার ডেন্সার সেলটা থাকে, এটা ভাস্কুলার পোলের দিকে বেসিক্যালি থাকে, ভাস্কুলার পোলে। আমাদেরকে এই জিনিসগুলো একটা সাইডগুলো মেনশন করতে হবে আর কোনটার ফাংশনটা কী। এই হচ্ছে মোটামুটি আমাদের জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, বিকজ জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসটা কিন্তু আমাদের শর্ট নোট হিসেবেও আসে, হ্যাঁ, শর্ট নোট হিসেবে আসে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে ইউরেটারের ক্ষেত্রে। ইউরেটারে তো তোমরা যেভাবেই লিখো যে ভিতর থেকে তুমি যদি বাইরে আসো তাহলে মিউকোজা, মিউকোজার মধ্যে কি থাকবে, ওর লাইনিং এপিথেলিয়াম থাকবে, লেমিনা প্রোপ্রিয়া থাকবে, মাসকুলারিস এক্সটার্না আর অ্যাডভেন্টিশিয়া। এক্ষেত্রে কিন্তু আমাদের যেমন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের সাবমিউকোজা ছিল, সাবমিউকোজা কিন্তু আমাদের ইউজেনিটাল সিস্টেমের স্ট্রাকচারে কিন্তু এই সাবমিউকোসাটা থাকবে না, হ্যাঁ, সাবমিউকোসাটা থাকবে না। আমরা লেয়ারগুলো এভাবেই লিখবো, উইদিন আউটওয়ার্ডস যদি বলো তাহলে এটার মিউকোজা, মাসকুলারিস এক্সটার্না আর অ্যাডভেন্টিশিয়া। আমরা এই ক্ষেত্রে ইউরেটারের ক্ষেত্রে কিন্তু আমাদের যে ভিতরে তোমার মাসকুলারিস যে এক্সটার্নাটা, মাসকুলারিস এক্সটার্নাটা কিন্তু একটু অন্যরকম, যেমন আপার টু থার্ড, লোয়ার থার্ড। আপার টু থার্ডের কিন্তু তোমার দুইটা লেয়ারে থাকবে, আর লোয়ার ওয়ান থার্ডের ক্ষেত্রে কিন্তু তিনটা লেয়ারে মাসেলটা থাকবে, মাসেলের অ্যারেঞ্জমেন্ট যেটা। আর এই ক্ষেত্রে কিন্তু তোমার গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের ক্ষেত্রে কিন্তু ইনার সার্কুলার, আউটার লঙ্গিটিউডিনাল ছিল, আর এক্ষেত্রে কিন্তু অর্গানাইজেশনটা একটু চেঞ্জ হয়ে যাবে, আউটার সার্কুলার আর ইনার লঙ্গিটিউডিনাল। ইউরোজেনিটাল সিস্টেমের সাথে কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমের মাসকুলারিস এক্সটার্নার মধ্যে আমরা পার্থক্যটা জিজ্ঞেস করি যে তোমরা জানো কি না, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। মাসেলের অ্যারেঞ্জমেন্টটা একটু অন্যরকম। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখানে তুমি যখন ইউরেটারটা যখন তুমি দেখবা তখন ওর লুমেনটা দেখবা স্টার শেপ লুমেন থাকে, স্টার শেপ লুমেন। এটা কিন্তু আমরা আইডেন্টিফাইং পয়েন্টসও উল্লেখ করি। অবশ্যই তুমি ট্রানজিশনাল এপিথেলিয়াম দেখে বলবা, কিন্তু ট্রানজিশনাল এপিথেলিয়াম তো অবশ্যই তুমি দেখবা, প্লাস হচ্ছে তোমার যে স্টার শেপ লুমেন যেটা, সেই স্টার শেপ লুমেনটাও কিন্তু আমাদের খেয়াল করতে হবে, কারণ এটা কিন্তু অনেক সময় তোমার ইয়ের সাথে, সেমিনিফেরাস টিউবিউলের সাথে কিন্তু ঝামেলা পেকে যায়। সো এই জিনিসগুলো খেয়াল রাখবা। আর তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের তোমরা আইডেন্টিফাইং পয়েন্টসে মাসেল লেয়ারটা খেয়াল করবা, মাসেল লেয়ারটা খেয়াল করবা কীরকমভাবে থাকে, কারণ লাইনিং এপিথেলিয়াম তো প্রথমে দেখবা যে ট্রানজিশনাল এপিথেলিয়ামটা কিন্তু একটা দেখবা মোটা পার্পল কালারের, দেখলেই চেনা যায় ট্রানজিশনাল এপিথেলিয়াম। যারা দেখেছো স্লাইডে, আন্ডার স্লাইডের নিচে, তো তারা হচ্ছে বুঝতে পারতেছো যে আচ্ছা। তারপরে হচ্ছে তোমার ইউরেথ্রা। ইউরেথ্রাটা আসলে স্লাইড ওরকম থাকে না, ইউরেথ্রাটা অত বেশি আমাদের জন্য এত কমন ইয়ে না। তোমরা যেটা করবো সেটা হচ্ছে ইউরেথ্রার ক্ষেত্রে হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা, এটা আমরা যেহেতু আমাদের এসএকিউ প্রশ্নের জন্য আমাদেরকে এমনিতে পড়তে হবে, প্লাস হচ্ছে এটা লাইনিং এপিথেলিয়ামটা খুবই ইম্পর্টেন্ট ইউরেথ্রার ক্ষেত্রে। সো আমাদেরকে ওই প্রশ্নটার অ্যান্সার করার জন্য আমাদের ইউরেথ্রাটা পড়তে হবে, সেই সাথে হচ্ছে আমরা অবশ্যই এটার পিকচারটা শিখবো।
কালার আসবে না, এটা তোমার একটা পিঙ্কিশ পার্পল টাইপের থাকে। হ্যাঁ, পিঙ্কিশ থাকে ম্যাক্সিমামই হচ্ছে, আমরা দেখি যে পিঙ্কিশও থাকতে পারে, পার্পলও হয়। এটা হচ্ছে তোমার যারা স্টেনিং করবে, স্টেনিং প্রসিডিউরটার উপর ডিপেন্ড করবে। কিন্তু তোমার এটা পার্পল, পিঙ্কিশ পার্পল যেটা আমরা বলি, এরকম আসবে লাইনিং এপিথেলিয়ামটা। যারা অলরেডি স্লাইডটা দেখেছো, হ্যাঁ, যারা স্লাইডটা দেখেছো তারা কিন্তু বুঝতে পারবা যে তোমাদের লাইনিং এপিথেলিয়ামটা কীরকম দেখা যায়। আমার কাছে অবশ্য, আমার কাছে পিঠে কোনো বই নাই, হিস্টোলজির বইটা আমার কাছে নাই, থাকলে আমি তোমাদেরকে দেখাই দিতাম। যদি স্টেনিংটা সঠিক প্রসিডিউরে হয়ে থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে পার্পল পিঙ্কিশ এরকম একটা কালার চলে আসে। আচ্ছা, তারপর আমরা চলে যাবো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে যে তিনটা আমাদের গ্ল্যান্ড থাকে, এটা একটু এরকম করে তোমরা পড়বা যে পিটুইটারি গ্ল্যান্ড, যেটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, এই তিনটা থেকে কোনোটাই আমরা বাদ দিব না। আর মোটামুটি সবখানেই তিনটারই স্লাইড থাকে, এবং এটা কিন্তু আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এর মধ্যে তোমার মনে করো থাইরয়েড গ্ল্যান্ডটা তো খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা খুবই কমন, প্লাস হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা কিন্তু আমাদের গ্রসের জন্য ভয়ঙ্কর ইম্পর্ট্যান্ট। হেড নেকে কিন্তু এটার থেকে প্রচুর প্রশ্ন আসে থাইরয়েড গ্ল্যান্ড থেকে, প্লাস হচ্ছে এটা হিস্টোলজির জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো যেগুলো হচ্ছে আমাদেরকে ইন ডিটেলস পড়তে হবে, সেগুলো থেকে কিন্তু আমি কোনো প্রশ্ন একদম তোমাদের সিলেক্টিভ যে প্রশ্নগুলো, সেরকম কোনো প্রশ্ন কিন্তু আমি বলি না। তো তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে পিটুইটারি গ্ল্যান্ডটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। পিটুইটারি গ্ল্যান্ড এটা আমাদেরকে ইন ডিটেলস পড়তে হবে। ইন ডিটেলস বলতে যে তোমার স্ট্রাকচারটা কীরকম, আইডেন্টিফাইং পয়েন্টসটা কি, স্ট্রাকচারটা কীরকম, আর হচ্ছে তোমার একটু ডিটেলস আমাদেরকে জানতে হবে যে এটার পার্টস কী কী আছে, মানে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র যে পার্টসটা সেটা পড়তে হবে, প্লাস হচ্ছে ওটার ভিতর যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারগুলো পড়তে হবে, আর কোন সেল থেকে কী রিলিজ করছে, এই হচ্ছে আমাদের ইন ডিটেলস জানা। যেহেতু এগুলো গ্ল্যান্ড, তো গ্ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের সিক্রেশনগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা চলে যাবো হচ্ছে এখান থেকে যে তিনটা গ্ল্যান্ড আমাদেরকে ইন ডিটেলস করতে হবে। এখান থেকে আমি কোনো শর্টকাট কোনো আর প্রশ্ন বা স্পেসিফিক কোনো কিছু আমি দিব না। ওকে, আচ্ছা, তারপরে আমি চলে যাব হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে আমাদের যেহেতু টেস্টিসের স্লাইড থাকে, টেস্টিসটা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটা তো আমাদের ফর বোথ অ্যাবডোমেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা তো আমরা ওখানেই দেখা যায় যে ওখানেই আমরা ইন ডিটেলস করে ফেলি। তো টেস্টিসটা আমাদেরকে খুব একদম ইন ডিটেলস আমাদের যা কিছু আছে টেস্টিসের সব কিছু পড়তে হবে। আর তারপরে মানে সেল, তোমার ভিতরে যে স্ট্রাকচার, তারপরে এখানে কি কি সেল আছে, কোন সেলের কি ফাংশন, এগুলো কিন্তু সবগুলো আমরা জিজ্ঞেস করি। ওকে, তারপরে হচ্ছে তোমার এখান থেকে যেটা আমি যেটা বলবো সেটা হচ্ছে ভাস্ট ডিফারেন্স। হ্যাঁ, ভাস্ট ডিফারেন্সের সাথে কিন্তু ইউরেটারটা, ভাস্ট ডিফারেন্সের সাথে কিন্তু ইউরেটারের স্লাইডটা কিন্তু প্যাচ লেগে যায়। অনেক সময় কিন্তু ভাস্ট ডিফারেন্স আর ইউরেটারের স্লাইডটা কিন্তু আমরা অনেক সময় অনেকের খুব ঝামেলা হয়ে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু তুমি মাসেল লেয়ারটা খেয়াল করবা, প্লাস হচ্ছে তোমার ভিতরের যে তোমার লাইনিং এপিথেলিয়ামটা খেয়াল করবা, আর হচ্ছে লুমেনটা খেয়াল করবা। এই তিনটা জিনিস খেয়াল করে তারপর তুমি আইডেন্টিফাই করবা। কারণ আমি যতই বলি না কেন, এটা হচ্ছে সবার দেখার উপর ডিপেন্ড করে। তোমার যদি প্র্যাকটিস কম থাকে, তুমি যদি স্লাইড কম দেখো, তোমার জন্য সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়াটেড কলামনার এপিথেলিয়াম বলো আর তুমি ট্রানজিশনাল এপিথেলিয়াম বলো, তোমার কাছে সবই সেম লাগবে। এটা জাস্ট দেখার উপরে ডিপেন্ড করে। যে যত বেশি স্লাইড দেখবা, যে যত বেশি স্লাইডের ছবি দেখবা, যে যত বেশি প্র্যাকটিস করবা, তার পরীক্ষাটা তত বেশি ভালো হবে। আর এখানে যেহেতু যখন তোমরা হার্ড পার্ট পরীক্ষাটা দিবা, তখন তোমাদের অসপি সেকশনে কিন্তু অবশ্যই স্লাইড থাকবে। স্লাইড ছাড়া কিন্তু কোনো পরীক্ষা হবে না। সো তোমাদেরকে অবশ্যই স্লাইড পোর্শনটা খুব ভালো করে নিজের আয়ত্তে রাখতে হবে। কারণ অসপি যখন তুমি দিবা, আমি জানি না এটা তোমাদের ফিলিংসটা কীরকম হয়, কারণ অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে স্লাইডটা আমরা ঠিকমতো অত বেশি মনোযোগ দিয়ে দেখার প্রয়োজন ফিল করি না, কিন্তু
অস্পির ক্ষেত্রে দেখো ওইটুকুন টাইমের মধ্যে একটা স্লাইড দেখা, স্লাইডটা চেনা, আমার কাছে রিয়েলি টু টাফ। আমার কাছে আসলে আতঙ্ক লাগতো যখন আমি তোমাদের মতো বয়সে ছিলাম। আর লাকি স্লাইডের ক্ষেত্রে আমি বলবো, বিকজ লাকি স্লাইডের ক্ষেত্রে ইউ হ্যাভ মেনি টাইম, তো তুমি ওই টাইমটা তুমি ইউটিলাইজ করতে পারবা। বাট অস্পির ক্ষেত্রে কিন্তু তোমার সেই টাইমটা নাই, জাস্ট তোমাকে 2 মিনিটসের মধ্যে ওই স্লাইডটা চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে। আর কেউ স্লাইডের যে বাইরের যে আকৃতি সেটা দেখে কেউ স্লাইড আইডেন্টিফাই করার চেষ্টাও করবা না, তাহলে কিন্তু তোমাদের অনেক ভুল হবে। সো চেষ্টা করবা যে ভেতরটা কীরকম, ভেতরটা দেখি। আর একটা জিনিস সবসময় মনে রাখবা যে পরীক্ষার সময় সবসময় তোমাদেরকে যেসব জিনিস খুব কমন এবং এই জিনিসগুলোই মানে সবাই দেওয়ার চেষ্টা করে, কখনো এমন কোনো হার্ড কোনো কিছু দেওয়া হবে না যেটা তোমরা দেখোই নাই। ওকে, আচ্ছা। আর যেহেতু ভাস্ট ডিফারেন্সের সাথে আমাদের আচ্ছা, যারা হচ্ছে কমেন্টস করতেছো, কমেন্টস সেকশনে তোমরা কেউ ইমোজি দিয়ে কোনো অ্যান্সার মানে কমেন্টস করবা না। হ্যাঁ, ইমোজি দিয়ে কোনো কমেন্টস করবা না, এই কথাটা আমি বারবার বলি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ভাস্ট ডিফারেন্স আর হচ্ছে টেস্টিস, এই দুইটা পড়ে ফেলবা সুন্দর করে একদম। এখানে আমি কোনো শর্টকাট কোনো কিছু করব না। আর আমরা এখানে যে আরেকটা যেটা পড়বো সেটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ডটা স্লাইড থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু প্রোস্টেট গ্ল্যান্ডটা কিন্তু আমাদেরকে এমনিতেই পড়তে হবে, কারণ আমাদের অনেক সময় কিন্তু এসিকিউতে প্রশ্ন চলে আসতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ডটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার, হ্যাঁ, খুবই ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার। সো আমরা প্রোস্টেট গ্ল্যান্ডটা পড়ে ফেলবো। আরেকটা হচ্ছে ইপিডিডাইমিস, ইপিডিডাইমিসটা আমরা পড়বো। ইপিডিডাইমিসটাও কিন্তু আমাদেরকে জানতে হবে, এটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে কিন্তু আলটিমেটলি তুমি কোনো কিছু বাদ দিতে পারবে না। বিকজ আমি একটা জিনিস তোমাদেরকে একটু বলি যে ইউরোজেনিটাল সিস্টেমটা, যেটা ইউরোজেনিটাল সিস্টেমটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখান থেকে কেউ চেষ্টা করবা কোনো কিছু বাদ না দেওয়ার। তো যেহেতু আমাদের কাছে কিন্তু ইনাফ টাইম আছে, তোমাদের প্রিপারেশন নেওয়ার সময় আছে, সো আমার কাছে মনে হয় যে আমাদেরকে একটু ইন ডিটেলস পড়াটাই খুবই ভালো হয়, কারণ এখান থেকে কোনো কিছু সিলেক্টিভ করতে যাবা না। আর প্রোস্টেট থেকে কিন্তু অনেক ক্লিনিক্যাল প্রশ্ন আসে, হ্যাঁ, প্রোস্টেট থেকে ক্লিনিক্যাল প্রশ্নগুলো আসে, যেটা কিন্তু আমরা গ্রস অ্যানাটমিতেও করি। ক্লিনিক্যাল প্রশ্নগুলো, গ্রস অ্যানাটমি যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার ফিমেল জেনিটাল ট্র্যাক্টে। ফিমেলের ক্ষেত্রেও আমাদের তো আছেই তোমার ওভারি, তারপর হচ্ছে ইউটেরাস আর ইউটেরাইন টিউব, এই তিনটার ক্ষেত্রেও কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তিনটার ক্ষেত্রে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর ওভারিটা তো খুবই ইম্পর্টেন্ট, মনে করো যে ওভারিটা খুবই ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে খুবই ইজি, কারণ দেখলেই খুব সুন্দর করে চেনা যায়। যদি এটা অস্পিতে থাকে তাহলে মনে করো যে ওটা তোমার একটা গ্রাফিয়ান ফলিকুলের দিকে হয়তো পয়েন্টেড করা থাকবে, অথবা কর্পাস লুটিয়াম থাকবে, মানে যে কোনো একটা কিছু থাকতে পারে। তোমরা যখন আইডেন্টিফাইং পয়েন্টসের মধ্যে যখন লিখবা তখন এই জিনিসগুলো উল্লেখ করে দিবা। ওভারিটা খুব সুন্দর করে পড়ে ফেলবা। তারপর হচ্ছে আমাদের ইউটেরাস। ইউটেরাস তো এটা তো তোমরা সবসময়ই পড়ছো, গ্রসেও পড়েছো, প্লাস হচ্ছে তোমার এমব্রায়োলজিতেও পড়ছো, প্লাস এখন আবার হিস্টোলজিতেও সেম। সো ওখানে যে গ্রসের জন্য যেটা পড়ছো সেটা পড়লেই হয়ে যাবে, ওখানেই আমরা ইন ডিটেলস সব কিছু পড়িয়ে ফেলি। এটার জন্য আলাদা করে একদম যে হিস্টোলজির জন্য আলাদা করে কোনো কিছু আসলে পড়তে হবে না। গ্রসের জন্য যতটুকু পড়েছো সবগুলো এখানেই চলে আসে। কারণ অভুলেশন এখানেও দেখো যে হিস্টোলজির ক্ষেত্রে কিন্তু অভুলেশন কাকে বলে, কর্পাস লুটিয়াম কি জিনিস, কয় প্রকার, এগুলো কিন্তু আমরা এখানে জিজ্ঞেস করি। ওকে, তারপর হচ্ছে তোমার ইউটেরাইন টিউবের লিঙ্ক, এটা একটু পড়ে ফেলবা, একসাথে সব কিছু পড়ে ফেলার চেষ্টা করবা, কি কি পার্টস আছে, হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। ওকে, তারপরে হচ্ছে তোমার ইউটেরাসের ক্ষেত্রে কি কি লেয়ার আছে, তারপরে লেয়ারগুলোর মধ্যে স্ট্রাকচারগুলো, লেয়ারগুলোর ভিতরে কি কি আছে সুন্দর করে পড়ে ফেলবা। আর এখানে তো অবশ্যই আমাদেরকে মেনস্ট্রুয়াল সাইকেলটা পড়তে হবে, মেনস্ট্রুয়াল সাইকেলটা আমরা পড়ে ফেলবো। মেনস্ট্রুয়াল সাইকেলটা যদি যেভাবে মেনস্ট্রুয়াল সাইকেলটা সম্পর্কে পড়েছো সেটা সেভাবেই পড়বা। তোমরা যদি যেহেতু আমরা ল্যাংম্যান থেকে এটা পড়ে ফেলি, তো ল্যাংম্যানেরটা যদি তুমি দিতে চাও তাহলে ল্যাংম্যানেরটাই দিবা, হ্যাঁ, ল্যাংম্যানেরটা দিবা। কারণ আর জ্যানকুরিতে কিন্তু একটু ইন ডিটেলস দেওয়া আছে, হ্যাঁ, ইন ডিটেলস দেওয়া আছে। সো তোমরা যদি মনে করো যে না আমি ওখান থেকে যেটা পড়েছি সেটা দিব, তোমরা এটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, একই জিনিস, দুটোতেই কিন্তু একই জিনিস, বাট এটা একটু ইন ডিটেলস বলা হয়েছে।
আর যদি ভ্যাজাইনার যদি স্লাইড থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমরা ভ্যাজাইনার যে হিস্টোলজিক্যাল যে স্ট্রাকচারটা, ভ্যাজাইনার হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা পড়ে ফেলবা, বাট এটা আমরা হিস্টোলজিতে এত বেশি দিই না। এটা হচ্ছে গ্রসের জন্য যেহেতু দরকার সেই জন্য পড়তে বলেছি, কিন্তু হিস্টোলজির জন্য আমরা এত বেশি একটা ইম্পর্টেন্স আমরা এখানে দিই না, কারণ এটা অনেক সময় একটা স্লাইড থাকে না, একটা স্লাইড থাকে না, সেই জন্য দিই না। আর আমাদের এখানে একটা জিনিস যেটা পড়তে হবে সেটা হচ্ছে আম্বিলিকাল কর্ড। হ্যাঁ, আম্বিলিকাল কর্ড পড়বা, কারণ আম্বিলিকাল কর্ডটা কিন্তু তোমার স্লাইড থাকে। আম্বিলিকাল কর্ড প্লাস হচ্ছে তোমার ম্যামারি গ্ল্যান্ড। হ্যাঁ, ম্যামারি গ্ল্যান্ড। এখন ম্যামারি গ্ল্যান্ডের কিন্তু তোমার যে ফেজগুলো আছে, হ্যাঁ, ফেজগুলোর যে কোনো একটাতে, যেমন সিক্রেটরি অবস্থায় কিন্তু একটা স্লাইড থাকতে পারে, ঠিক আছে? তো এটা হচ্ছে যার যেই স্লাইডটা তোমরা দেখছো, যাদের যে স্লাইডটা অ্যাভেলেবল পাচ্ছ সেটাই পড়ে ফেলবা। তোমাদের এখানে যার কাছে যে স্লাইড অ্যাভেলেবল তোমরা সেই স্লাইড অনুযায়ী এটা পড়বা। আর যদি কোনো কিছু আইডেন্টিফাই করতে না পারো যে এটা কোন স্টেজে আছে, কোনো অসুবিধা নাই, তোমরা সরাসরি তোমরা ম্যামারি গ্ল্যান্ড লিখে আইডেন্টিফাইং পয়েন্টস লিখে ফেলবা। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুইটা জিনিস একটু এক্সট্রা পড়তে হচ্ছে, একটা হচ্ছে আম্বিলিকাল কর্ড আর একটা হচ্ছে তোমার ম্যামারি গ্ল্যান্ড। ওকে, আম্বিলিকাল কর্ড, একটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড। আচ্ছা, এর মধ্যে যেটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের ইন টোটাল, হ্যাঁ, ইন টোটাল আমাদের যা যা আছে সব কিছুই কিন্তু ভাইভা সেশনের জন্য আমি মোটামুটি দেখিয়ে দিলাম। আর আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে আমাদের যে তোমার এআর অ্যান্ড আই, হ্যাঁ, এআর অ্যান্ড আই থেকে কী কী প্রশ্ন হবে সেটা আমি যখন তোমাদের ক্লাস নিব তখন আমি ওইটার সাথে সাথে তোমাদেরকে বলে ফেলবো, ওটার সাথে সাথে বলে ফেলবো। আর এখানে কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো যে তোমার কর্নিয়ার যে লেয়ারগুলো, আইয়ের ক্ষেত্রে যে কর্নিয়ার লেয়ারগুলো কিন্তু আমরা জিজ্ঞেস করি যে কর্নিয়ার লেয়ার, তারপর হচ্ছে রেটিনাল লেয়ার। এটা কিন্তু তোমাদেরকে এমনি পড়তে হবে, কর্নিয়ার লেয়ার প্লাস হচ্ছে এটা চিত্র, আর রেটিনাল লেয়ার, আর রেটিনার লেয়ারের যে তোমার কি কি লেয়ার আছে এবং কোনটার মধ্যে কি কি পাওয়া যায় এটা কিন্তু আমাদেরকে পড়তে হবে। এটা স্লাইড, এগুলা হচ্ছে তোমার স্লাইড থাকে না, কিন্তু এগুলা কিন্তু তারপর আমাদেরকে পড়তে হবে। এই হচ্ছে ওভারঅল আমাদের ভাইভা সেশনের একটা সামারি বলতে পারো, ভাইভা সেশনের সামারি। সবাই ক্লাসগুলো যারা আগে থেকে করেছো তারা তো জানোই কী কী প্রশ্ন আসে, সবগুলো দেখবা যে একটা টালি করবা। আর সবারই তো মোটামুটি তোমার যেহেতু সবাই পরীক্ষাগুলো দিয়েছে এই পর্যন্ত, সবারই তো মোটামুটি একটা ধারণা আছে যে কী কী ধরনের প্রশ্ন হতে পারে, কেমন প্রশ্ন হতে পারে। তবে প্রফের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলে দিই যে তোমরা কার্ডগুলো উঠাবে, হ্যাঁ, কার্ড উঠাবে, এবং কার্ডের মধ্যে কিন্তু অনলি টপিকস দেওয়া থাকে, কার্ডের মধ্যে অনলি টপিকস দেওয়া থাকে, সেখানে কিন্তু কোনো স্পেসিফিকভাবে কোনো প্রশ্ন দেওয়া থাকে না। সো যদি যেমন মনে করো যে আমার কার্ডের মধ্যে আসলো মেনস্ট্রুয়াল সাইকেল, তো মেনস্ট্রুয়াল সাইকেল থেকে কিন্তু আমি তোমাকে যে কোনো প্রশ্ন করতে পারি। এটা কিন্তু এমন না যে মেনস্ট্রুয়াল সাইকেল কাকে বলে, কি কি আছে, স্টেপগুলো বলো, এরকম না। হ্যাঁ, এটা আমার যেটা ইচ্ছা আমি সেই টপিকস, মানে আমি যে কোনো কিছু তোমাকে মেনস্ট্রুয়াল সাইকেল থেকে জিজ্ঞেস করতে পারি। সো টপিকসটা আমাদের স্পেসিফিক থাকবে, বাট কোশ্চেনগুলো কিন্তু স্পেসিফিক থাকবে না। ওকে, কোশ্চেনগুলো স্পেসিফিক থাকবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি ভাইভা সেশন, হিস্টোলজি ভাইভা সেশন। আমি তোমাদের যদি এর মধ্যে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, তাহলে সেটার বিষয়ে আরেকবার ওভারভিউ করা যেতে পারে। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে তোমাদের আমি আরেকটা ক্লাস দিব হিস্টোলজি, সেটা হচ্ছে তোমরা কোন কোশ্চেনের কোন পিকচারগুলো তোমরা অ্যাড করবা, বা কি কি পিকচার তোমাদেরকে শিখতে হবে হিস্টোলজির জন্য। কারণ দেখা যায় যে এক একটা হিস্টোলজি ডিফোরিজের ক্ষেত্রে অনেক ছবি থাকে, অনেক ইমেজ থাকে। সো তোমরা কোনটা কোন ক্ষেত্রে কোন ইমেজটা দিবা, কোনটা তোমাদেরকে শিখতে হবে, এটা নিয়ে কিন্তু অনেকে অনেক পাজল হয়ে যায়। আর আমাদের যেহেতু হিস্টোলজিটা খুব ভালো করে পড়তে হবে, বিকজ অফ একটা মানে গ্রুপের, তোমার একটা গ্রুপই হচ্ছে পুরো হিস্টোলজির উপর। সো কিন্তু আমাদেরকে এটার ব্যাপারে খুব সুন্দর করে প্রিপারেশনটা নিতে হবে। এসএকিউতে কিন্তু অনেক প্রশ্ন আসে হিস্টোলজি থেকে। সো কোন সময় তুমি কোন পিকচারটা দিবা, কি কি পিকচার অ্যাড করতে পারো, এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর প্লাস কিন্তু আমি লেকচারগুলো যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু লেকচারের মধ্যে আমি তোমাদেরকে পিকচারগুলো বলে দিই, হ্যাঁ, তোমাকে হচ্ছে পিকচারগুলো বলে দিই। আর আচ্ছা, অনেকের রিয়েক্ট কেন আসতেছে জানি না, এত হাসির কি হলো বুঝলাম না, কারণ প্রফেশনে কিন্তু তোমরা অনেক ইন ডিটেলস প্রিপারেশন নেওয়ার সময় পাচ্ছ। সো পরীক্ষা কেমন হবে আমি আসলে আমরা কেউই জানি না, কারণ সব কিছু খুবই আনসার্টেন,
যে এক্সামটা কিভাবে হবে, এক্সামটা কেমন হবে, এটা কিন্তু আমরা আসলে কেউ জানি না। তো কলেজটা যখন খোলার সিদ্ধান্ত হবে, আমাদের দেশের পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে আসে, তখন হয়তো এটা একটা সিদ্ধান্ত হতে পারে। তো সিদ্ধান্ত হওয়ার পরই কিন্তু মনে করো যে খোলার হয়তো 15-20 দিনের মাথাতেই কিন্তু প্রফেশনাল পরীক্ষাটা হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের ভাইভা সেশন। তোমাদের যদি আর এছাড়া কোনো কিছু মনে হয় যে এই টপিকসটা আমাদের জন্য একটু ডিটেলস বললে ভালো হয়, তাহলে তোমরা এটা জানাতে পারো। আমি সবার কমেন্টসগুলো অনেক দ্রুত উঠতে থাকে, তো লাইভে দেখা যায় যে কমেন্টসগুলো আমি হয়তো ওভাবে দেখতে পারি না। আচ্ছা, যে আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে, যেহেতু এটা অনলাইন বেসড একটা আমাদের জন্য প্ল্যাটফর্ম, সেজন্য হচ্ছে তোমরা কিন্তু তোমাদের সেই সুযোগটুকু কিন্তু আছে যে তোমরা যদি এখন ক্লাসটা করতে না পারো, তোমরা রেকর্ডেড লাইভটা কিন্তু দেখে কোশ্চেনগুলো কালেক্ট করতে পারবা। এই সুযোগটা কিন্তু তোমাদের রয়েছে। আর আমি যে কথাগুলো বলছি, এটা এমন না যে সবাইকে এটা একদম মাথায় করে নিতে হবে, বাট যারা তোমরা নিবা তাদের হচ্ছে হিস্টোলজিটার সাথে সাথে খুব ভালো একটা প্রিপারেশন তোমরা নিয়ে ফেলতে পারবা। কারণ পরীক্ষার সময় যখন সব কিছু একসাথে পড়তে হবে, তখন দেখবা তোমার হাতে কিন্তু সে স্পেয়ার টাইমটুকু থাকবে না যে তুমি আলাদা করে হিস্টোলজির উপরে আবার একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা নিতে চাও। সো আমাদের পরীক্ষাটা কিন্তু অনলি যে হিস্টোলজির উপরে হবে তা না, ওখানে কিন্তু আমাদের হার্ট পার্টের সাথে, যেহেতু হিস্টোলজিটা রিলেটেড, হার্ট পার্টের কিন্তু বোনসের জন্য প্রিপারেশন নিতে হবে, তারপরে তোমার লাকি স্লাইডের জন্য প্রিপারেশন নিতে হবে, প্লাস হচ্ছে ওখানে তোমার জেনেটিক্স থাকবে, তারপর হচ্ছে তোমার জেনারেল অ্যানাটমি থাকবে, ঠিক আছে, এমব্রায়োলজি থাকতে পারে। তো আসল কথা হচ্ছে কি, প্রশ্নের হচ্ছে অনেক ডালপালা গজায় যায়, মানে আরবোরাইজেশন হয়ে যায় কোশ্চেনের। সো কোথা থেকে কোশ্চেন হতে পারে এটার কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই, বাট যাদের হচ্ছে প্রিপারেশন ভালো থাকবে তারা যেখান থেকে প্রশ্নটা করুক না কেন, আমাদের স্যারেরা যেখান থেকে প্রশ্ন করুক, আমরা অ্যান্সার দিতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই কথাগুলো মিলিয়ে দেখো যে তোমাদের হাতে স্পেয়ার টাইম থাকে কিনা। যদিও এটা হিস্টোলজি আমরা কেউই পড়তে চাই না, হিস্টোলজি আমাদের কাছে অনেক বিদ্ভুটে মনে হয় যে এটার জন্য আমরা পরে পড়বো, কিন্তু পরে দেখো যে তুমি এটার জন্য সময় পাও কিনা। আর গ্রসটা সবাই খুবই ভালো পারো, বিকজ গ্রসটা হচ্ছে সবসময় তোমাদের চর্চার মধ্যে থাকে, সেই জন্য কিন্তু গ্রসটা তোমরা সবাই খুব ভালো পারো, বিসেরাগুলোও সবাই খুব ভালো পারো, বোনসগুলোও দেখা যায় সবাই খুবই ভালো পারো। আচ্ছা, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর ক্লাসটা এখন আর ডেঙ্গি করব না, কারণ ক্লাসটা আসলে এত বড় কোনো ক্লাস না, যতটুকুনি দরকার ততটুকুনি আমি নিয়েছি। আর নেক্সট ক্লাসটা সেটা ছোট্ট একটু ক্লাস হবে, ছোট্ট একটা ক্লাস, শুধুমাত্র তোমাদেরকে আমি ইমেজগুলো দেখাবো যে তোমরা স্লাইডের ক্ষেত্রে, হ্যাঁ, জাস্ট অনলি স্লাইডের ক্ষেত্রে তোমরা কোন কোন পিকচারগুলো তোমরা শিখবা। কারণ অনেক পিকচার আছে, তোমরা অনেকেই পাজল থাকো। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে আমাদের এটা আমারই এক স্টুডেন্ট, যেটা হয়েছে যে স্টমাকের যে ইমেজটা, সে কি করেছে যে স্টমাকের গ্ল্যান্ডটাকে কিন্তু হাইলাইটেড করে একটা পিকচার আছে দেখবা, সে ওটা শিখেছে, সে ওটা দিয়েছে। কিন্তু ওটা দিলে কিন্তু স্টমাকের যখন আইডেন্টিফাইং পয়েন্টস আসবে বা স্টমাকের যখন তোমার লাকি স্লাইড আসবে, তখন কিন্তু ওই পিকচারটা দিলে তোমার হবে না, ওভারঅল পিকচারটা তোমাকে অ্যাড করতে হবে, ঠিক আছে। সো ওই জিনিসগুলো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। সো যারা ইন্টারেস্টেড থাকো, যাদের কাছে মনে হয় যে না ক্লাসটা খুব করা দরকার, তারা ওই ক্লাসটাতে জয়েন করতে পারো, কোনো অসুবিধা নাই। আর না হলেও কোনো প্রবলেম নেই, সবাই রেকর্ডেড লাইভ দেখে নিবা। তবে আসলে ভিউজের অবস্থা অনেক ভর্তা অবস্থা দেখা যাচ্ছে গত 3-4 দিন ধরে, কেন হচ্ছে আসলে আমি জানি না। আর তারপরে হয়তো তোমাদের ভাইভা সেশনটা কিসের উপর হবে এটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, যে পরবর্তী ভাইভা সেশনটা হিস্টোলজিটা আমাদের অলমোস্ট শেষ, আর একটা ক্লাস হলে আমরা মোটামুটি হিস্টোলজি ফুল কভার আপ হয়ে যাবে। তারপরে তোমাদের ভাইভা সেশনটা কিসের উপর হবে এটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আর যদি সুস্থ স্বাভাবিক থাকি ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের সেফটি নিজে মেনটেন করে চলো। ক্লাসটা আমি শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।